আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জনপ্রশাসনে মূল্যায়নের মূলনীতি হবে মেধা, দক্ষতা ও সততা। আজ 4 দিনের ডিসি সম্মেলন উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা গুরুত্ব দিয়ে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশের জেলা প্রশাসকদের নিয়ে 4 দিনের ডিসি সম্মেলন শুরু হয়। এতে বিভাগীয় কমিশনাররাও অংশ নেন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরাও। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে একটি দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। সরকারের প্রধান নির্বাহী বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। বিদ্যুতের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার উপর জোর দেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7টার পরে আমরা চাইছি যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাতে বিদ্যুৎ ব্যবহার না হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। খেয়াল রাখতে হবে। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 8 জন। নিহতরা সবাই নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রোববার ভোর 6টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল কবির জানান, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও 4 জনের মৃত্যু হয়। ঈদুল আজহার এখনো 3 সপ্তাহের বেশি বাকি। এর মধ্যে রাজধানীতে কোরবানির পশু কিনছেন কেউ কেউ, তবে দাম বেশি, প্রতি কেজি 520 টাকা। ঈদুল আজহায় পছন্দের গরু কুরবানির মাধ্যমে ত্যাগের বহিঃপ্রকাশ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে 1-2 মাস আগেই পশু কিনে খামারে রেখে দেন ঈদের সময় বাড়তি ঝামেলা এড়াতে। এবারও রাজধানীর বিভিন্ন খামার ঘুরে পছন্দের গরু কেনার চেষ্টা করছেন অনেকে। এবার প্রতি কেজি গরুর জন্য গুনতে হচ্ছে 520 টাকা। সেই হিসাবে প্রতি মন পড়ে 20,800 টাকা। তবে ওজন ছাড়াও মিলছে পশু। মিডিয়াম সাইজের গরুগুলো চাইতেছি, এগুলো আমাদের দামের সঙ্গে আমাদের ইয়ার সঙ্গে মিলতেছে না, একটু বেশি মনে হচ্ছে। তো ওদের সবার একটা কথা, খাবারের দাম বেশি। তো খাবারের দাম বেশি, সবসময় কি খাবারের দাম বেশি থাকে, এটা আমি বুঝতেছি না। খামারিরা বলছেন, পশুখাদ্য ও পরিবহন খরচ আগের চেয়ে বেড়েছে। এর প্রভাব পড়েছে কুরবানির পশুতে। গত বছরের থেকে এবার খাবারের কস্টিংটা অনেক বেশি, কারণ খাবারের দাম বেশি এবছর মার্কেটে। তো প্রতি বছর যেরকম থাকে কুরবানির আগে দামটা বেড়ে যায়, কিন্তু এই বছর অনেক শুরু থেকে দাম বাড়তি, যার কারণে সেটা তো গরুর উপরে পড়ে, সেটা আপনারাও জানেন। ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, সেখান থেকে কিন্তু আমাদের গাড়ি প্রতি ট্রান্সপোর্ট খরচ প্রায় 50 to 60% বেশি, যার কারণে সেটা কিন্তু আলটিমেটলি গরুর উপরেই পড়তেছে। এই কারণে আমাদের গরুর কস্টিংটাও বেশি পড়তেছে। বরাবরের মতো এবারও কুরবানির জন্য ছোট গরুর চাহিদা বেশি বলে জানান খামারিরা। বড় গরু নেয় কেউ, সেই ক্ষেত্রে একটু দাম ওই তুলনায়, ছোট গরুর তুলনায় বড় গরুর দামটা কম আর কি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। 1991 সালে ইউনেস্কোর সুপারিশ এবং 1993 সালে জাতিসংঘের সাধারণ সভার স্বীকৃতির পর থেকে প্রতি বছর 3রা মে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। কিন্তু গণমাধ্যম এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সাংবাদিকতার জন্য গণমাধ্যমের অনেক কর্মীকে জেল, জরিমানা, নিপীড়ন এবং মামলা হামলার শিকার হতে হয়েছে। কেউ কেউ হত্যাকাণ্ডের শিকারও হয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির মাঝেও প্রতিদিনই হামলা ও হত্যা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে সবশেষ হামলায় আরও 7 জন নিহত হয়েছে। এতে করে ভূখণ্ডটিতে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 72,608 জনে। নিহতদের এই তালিকায় হাজারো ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের হিসাব করা হয়নি। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 828 জন নিহত হয়েছে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। এটি দ্রুত পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। সম্প্রতি ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। তেহরান এর জবাবে এই 14 দফার প্রস্তাব দিল। এতে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং নৌ অবরোধ তুলে নেয়ার পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ের জন্য তুলে রাখার কথা বলেছে ইরান। পাকিস্তান সরকারের মধ্যস্থতার এই কূটনৈতিক প্রক্রিয়া চলছে। এদিকে লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সেখানে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 41 জন নিহত হয়েছে। ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চীনের 5টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বেইজিং ওয়াশিংটনের এই কর্মকাণ্ডকে অন্য দেশের উপর নিজেদের আইন প্রয়োগের অন্যায্য চেষ্টা হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে চীন। তবে তা কিভাবে কার্যকর হবে সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এপ্রিলেও ইরানি তেল কেনার অভিযোগে চীনের হেংলি পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। মূলত তেল বিক্রি থেকে ইরানের আয় কমানোর লক্ষ্যেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে, কারণ ইরানের তেলের বড় ক্রেতা চীন। বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমকালকে 1-0 গোলে হারিয়েছে দীপ্ত টিভি। সকালে বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় শুধু দীপ্ত টিভি। দলের অধিনায়ক মির্জা সাকিবের অ্যাসিস্ট থেকে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ইমাম হোসেন। ম্যাচের বাকি সময় সমকাল গোল শোধের চেষ্টা করলেও দীপ্ত টিভির রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরা হন গোলদাতা ইমাম হোসেন। এ জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী পথ চলা শুরু হলো দীপ্ত টিভির। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।